না, একটা হচ্ছে যে উনি কিন্তু রাইট কথা বলেছেন যে ওয়ার্ল্ড কাপ মানে প্রসপেক্টে আপনি যদি বলেন যে ওয়ার্ল্ড লেভেলে যে ধরনের খেলা হয় টি20 ফরম্যাট, সেখানে কিন্তু 20 ওভারে দর্শকদের জন্য উত্তেজনা বাড়ানোর জন্য 250-300 রান হয়, যেটা সাউথ আফ্রিকান, অস্ট্রেলিয়ান, ইংলিশ প্লেয়াররা খেলে থাকেন বা ইন্ডিয়ান প্লেয়াররা খেলে থাকেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে কোন জায়গায় খেলছেন, কোন মুহূর্তে খেলছেন, কোন সময়। তো বর্তমানে বাংলাদেশে কিন্তু আমি বলবো যে রেইনি সিজন, এই 2টা মাস কিন্তু উইকেট আপনি কিন্তু যতই আপনি চেষ্টা করেন না, হয়তো লাকিলি হয়তো হয়ে যেতে পারে ভালো উইকেট, বাট খুব বেশি লাক ফেভার করবে না, বিকজ সারাক্ষণই তো 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা করে বৃষ্টি হয়। তো আপনি যদি দেখেন যে লাস্ট কয়েক মানে দিন আমি বলবো 2-3 সপ্তাহ অনেক বৃষ্টিই হয়েছে বলবো ঢাকা শহরে, গোটা বাংলাদেশে। তো চারিদিকে যখন বৃষ্টি হবে মাটির তলে কিন্তু আলটিমেটলি পানি থাকে। তো এই সময়ে আপনি চাইলেও আপনি খুব রেয়ার কেস হবে যে আপনি বড় ধরনের ফ্ল্যাট উইকেট। তো এখানে আমি বলবো যে উনি হয়তো ভালো কথা বলেছেন, কিন্তু বর্তমানে এই সময়টাতে এই পরিবেশে কিন্তু 150, 60, 70 মতো রান হওয়ার মতো উইকেট যদি আমার কাছে মনে হয়। আপনি যদি দেখেন বাংলাদেশ টিম 110 রান করেছে, যেটা চেস করেছে 111 রান। আমার কাছে মনে হয় যে 27 বল বাকি ছিল, সেখানে যদি 27 বলে আরও 40 রান করতো তাহলে কত হতো? 140, হ্যাঁ তাই কি না, 150 হয়ে যেত। তো 150 যদি করে থাকে তার মানে আপনি 160 মতো করতে পারতো যদি আরও পজিটিভ ক্রিকেট খেলতো। তো 160 আমার কাছে মনে হয় যে এটা সুন্দর উইকেট ছিল, রান করার মতো, যেমন উইকেট তেমন খেলা হবে। আইপিএলে কিন্তু অনেক সময় দেখবেন যে 250 রানের খেলা হয়, আবার 150 রানের খেলা হয়। তো ব্যাটসম্যানদের কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট, যে ব্যাটসম্যান কত তাড়াতাড়ি উইকেট বুঝতে পারে, যেটা পাকিস্তানি প্লেয়াররা আমার কাছে মনে হয় ব্যাটসম্যানরা অনুধাবন করতে পারে না, যে উইকেটটা একটু ফাস্ট উইকেট ছিল, একটু থেমে বল আসছিল একটু। আপনি যদি দেখেন যে অনেক বল ডট হচ্ছিলো, তারা বিট হচ্ছিলো পাকিস্তানি প্লেয়াররা 4 মার্চে 6 মার্চে, কিন্তু অনেক বল বিট হচ্ছিলো। তো সেই জায়গাতে যখন উইকেট পড়ে যাচ্ছে, তারা উইকেট শর্টসও খেলে যাচ্ছে, উইকেটও পড়ে যাচ্ছে। তো প্ল্যান হচ্ছিল 20 ওভার খেলবো, তো সেই 20 ওভার কিন্তু তারা ঠিকমতো খেলতে পারে না, এবং আমার মনে হয় যে পিক করতে পারে না যে এই উইকেটটা কেমন। বাট আমি মনে করি যে আই এম শিওর যে এই ম্যাচ দেখে পাকিস্তান ঠিকই একটা অ্যানালিসিস করবে যে এই ওয়েদারে, এই কন্ডিশনে আমার মনে হয় যে 200 রান চিন্তা করলে হবে না। এখানে যখনই আপনি 140 ট্রাই করবেন, 160-এ যে পৌঁছাবেন। দেখেন, আমি এখনই জাজ করতে আশাবাদী না। এই যে আমরা শ্রীলঙ্কাতে খেলেছি, শ্রীলঙ্কা কিন্তু আমাদের মতো উইকেট ছিল, এবং শ্রীলঙ্কান টিমের কোয়ালিটি কিন্তু আমাদের মতোই, খুব বেশি উপর লেভেল না, একদম আমাদের মতোই। শ্রীলঙ্কান দুটো একটা কোয়ালিটি প্লেয়ার আছে, হাই কোয়ালিটি প্লেয়ার, যারা এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে। 200 স্ট্রাইক রেটে খেলে, 200 স্ট্রাইক রেটে খেলে এই টপ অর্ডারে। সেইটা ফেল করলে শ্রীলঙ্কার টিম কিন্তু আলটিমেটলি নিচের দিকে কিছু নাই। তো আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, গুড কাম ব্যাক করেছি শ্রীলঙ্কাতে টি20 ফরম্যাটে। ইন্ডিভিজুয়াল কিছু ভালো পারফরমেন্স আছে। বাংলাদেশের যে উইকেটে খেলা আছে, এখানে কিন্তু বাংলাদেশের অ্যাডভান্টেজ আছে। হোম কন্ডিশনে খেলা, এই মিরপুরের মাঠটা আমাদের সম্পূর্ণ মুখস্থ। এই উইকেটে যে কোনো দেশ, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, ইন্ডিয়া অ্যাডজাস্ট করে ফেলতে পারবে। তারপরেও এখন ইন্ডিয়া এরকম উইকেটে খেলে না সাধারণত। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জন্য খুব ডিফিকাল্ট। তো এইখানে বাংলাদেশের অ্যাডভান্টেজ। অন্যান্য টিম কিন্তু 250 রানের চিন্তা করে খেলে। তো তাদের চিন্তাভাবনা ওই নিয়ে আসবে, তো ট্রিকির মধ্যে পড়ে যাবে, এই হলো পার্থক্য। তো আমি মনে করি যে বাংলাদেশের এই স্ট্যান্ডার্ড থেকে যখন আপনি ভালো লেভেলে খেলবেন, ভালো উইকেটে, তখন কিন্তু বোলাররা এই অ্যাডভান্টেজটা পাবে না। এখানে মোস্তাফিজ আমার কাছে মনে হয় আইডিয়াল বোলার। আপনি 3 ম্যাচ খেলবে, আমার ধরুন 3 ম্যাচে বেস্ট বোলার হয়ে যাবে, বিকজ যেভাবে বল গ্রিপ করছে মোস্তাফিজের জন্য আইডিয়াল উইকেট, এবং সাথে আমাদের বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো করবে। কিন্তু এইটার মানে এই না যে যখন আপনি 250 রানের উইকেট খেলাবে সেখানে আপনি কেমন বল করছেন, ওটা একটা আলাদা ব্যাপার। তো আমি এখানে এতটাতেই জাজ করা হবে না, বাট আমি বলবো যে আমাদের দেশের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল যে মোমেন্টামে আমরা যাচ্ছিলাম। বাংলাদেশ টিম বিগত কয়েক মাস, আমি বলবো অলমোস্ট বছরের মতো, খুব নিচের দিকে যাচ্ছিলো। আপনি তো মানুষজন খেলা দেখাই বন্ধ করে দিয়েছিল অলমোস্ট। ধরেন বেশিরভাগ মানুষই টিভিতে যেত না, মাঠেও যেত না, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। স্পন্সর হারায় ফেলতেন। গুড কাম ব্যাক আমার কাছে মনে হয় যে এই দরকার আছে। এখন ইন্ডিভিজুয়াল প্লেয়াররা কিছু ভালো পারফর্ম করছে, কন্ট্রিবিউট করছে, টিমের রেজাল্ট আসছে। এইটার ধারাবাহিকতা ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে এই পরবর্তী ম্যাচ যে ম্যাচটা আছে সেটা যদি জিততে পারে খুবই ভালো, সিরিজটা জিততে পারলে খুবই ভালো। এইটাকে ধরে আপনাকে আস্তে আস্তে সামনের দিকে যে ভুলগুলো আমরা করেছি বিগত 7-8 মাস 1 বছর, সেই ভুলগুলো আমাদের মানে ডেভেলপ করা উচিত। এইটা এখনই কিন্তু টু আর্লি টু জাজ যে ওয়ার্ল্ড কাপের জন্য এই টিম। আপনি ওয়ার্ল্ড কাপ আপনাকে বলে দেবে সময়ের সাথে কোন কোন প্লেয়ার ওয়ার্ল্ড কাপ খেলা উচিত।
প্রসেসিংয়ের মধ্যে থাকবে। আপনি তো নিশ্চয়ই জানেন যে এই টিমে যারা আছে তারা সম্ভাব্য ওয়ার্ল্ড কাপের একটা স্কোয়াড, সাথে আরও হয়তো 2-3 জন আছে আনলাকি যারা হয়তো পারফর্ম করার সুযোগ পায় নাই বা অফ ফর্মের কারণে বাইরে ছিল। তো আমি মনে করি যে প্রসেসিং থাকবে ওয়ার্ল্ড কাপকে একটা ভীষণ, বাট এই ম্যাচগুলো জেতাটা খুব ইম্পর্টেন্ট। সাপোজ আপনি পাকিস্তানের সাথে সেকেন্ড ম্যাচ জিতে গেলেন, আমার মনে হয় যে যদি সেকেন্ড ম্যাচ জিতে যান, থার্ড ম্যাচে যে আপনার আমি মনে করি যে প্ল্যান তৈরি করা, যে একটা দুটো প্লেয়ার আপনি ফাইন টিউন করে হয়তো দেখা গেল যে আবার একটু পারফর্ম করে একটা পাকিস্তানের সাথে ম্যাচ খেললো, কনফিডেন্সটা বিল্ড আপ হলো, 3 নম্বর ম্যাচ জিতলেন, আস্তে আস্তে করে আপনাকে 15 জনকে হেলদি প্লেয়ার বানাতে হবে। সাথে সাথে 15 জনের পিছনে যারা স্ট্যান্ড বাই আছে তাদেরকেও একটু হেলদি বানাতে হবে, যে আমি ওয়ার্ল্ড কাপের আগে যেন সবাইকে একটা সুন্দর একদম রেডি করে বানায় নিয়ে যেতে পারি, যেটা কোনো প্লেয়ার ইঞ্জুরিতে পড়লে তার ব্যাকআপ প্লেয়ার যেন একটা স্ট্রং। এখন ধরেন সাপোজ আমাদের যদি পারভেজ ইমন ভালো ব্যাটিং করছে বা জুনিয়র তামিম ভালো ব্যাটিং করছে, ধরলাম কথা বা রোহিত, ধরেন পারভেজ ইমন যদি ইঞ্জুরিতে পড়ে, আপনার ব্যাকআপ প্লেয়ার নাই তো ওপেনার, আলটিমেটলি আপনি অফ ফর্মের প্লেয়ারকে খেলাবেন। তো ওয়ার্ল্ড কাপের আগে আপনাকে মনে করি যে এই স্কোয়াডটাকে ধরে ডানে বামে আর যদি 4-5 জন যারা থাকেন তাদেরকে আপনাকে প্ল্যান করে ফেলতে হবে, ইনাদেরকে নিয়ে আমরা সামনের দিকে আগাবো, যেন কেউ ফেল করলে যেন আমি যদি ওই সময় অফ ফর্মে চলে যায় কেউ, আপনি এমন হতে পারে ওই সময় অফ ফর্মে আছে তো আপনার রিস্ক হয়ে যাবে, তো যেন আমার মেন প্লেয়ারগুলো যেন ঠিক থাকে। হ্যাঁ, আমার তো মনে হয় যে বেসিক্যালি খুব মানে খারাপ পারফর্ম করেছে কেউ এরকম তো খুব কম। আমার মনে শুধু এক্সেপ্ট মেহেদী হাসানের বলটা একটু এক্সপেন্সিভ ছিল, বাট একটা ম্যাচ তো সবচেয়ে বড় কথা জিতেছে। হয়তো এটা ম্যানেজমেন্টের ব্যাপার, বিকজ ম্যানেজমেন্ট খুব কাছ থেকে দেখেছেন কোচটা। আমি মনে করি সিলেকশন সব কিন্তু ম্যানেজমেন্টের উপরে ছেড়ে দেওয়া উচিত। সিলেক্টর এনারা গবেষণা করেন, সিলেক্টর, ক্যাপ্টেন, ম্যানেজার এনারা সব গবেষণা করেন, তাদের কাছে ছেড়ে দেওয়া উচিত। বাট আমার মনে হয় বাংলাদেশ টিমের পরিকল্পনা উচিত যে ধীর গতিতে মানে 6 ওভার পাওয়ার প্লে ইউজ করা এবং কী করে 20 ওভার যেন সুন্দর। এবং আরেকটা জিনিস বলবো, এই উইকেটে রান করা এত সহজ হবে না। পাকিস্তান টিমকে হয়তো সহজে অনায়াসে আমরা হারিয়ে দিয়েছি ফার্স্ট ম্যাচ, কিন্তু আমার কাছে মনে হয় পাকিস্তান টিম কিন্তু খুব কোয়ালিটি টিম এসছে। ইয়াং বেশ কিছু প্লেয়ার আছে যারা অনেক প্রতিভাবান, তারা হয়তো ক্লিক করে উঠতে পারে নাই। আপনি যদি দেখেন যে মানে ফকর জামান যেভাবে ব্যাটিং করছিল, স্ট্রাইক রেট যেভাবে রাখছিল, অন্যান্য সাইড থেকে কিন্তু নেওয়াজ বলেন বা অন্যান্য আয়ুব বলেন, এরা কিন্তু কেউ রান করতে পারে নাই, এবং বোলিং ডিপার্টমেন্টও ভালো। তো এত সহজ হবে না, বাট আমি মনে করি যে আমরা আমাদের জায়গাটা ঠিক রাখা উচিত। যে আমার কাছে মনে হয় যে আমাদের যে উইকেট, যদি উইকেট এরকম টাইপেরই থাকে, এটা রান টার্গেট করা উচিত, যে এইরকম একটা রান করবো 160 বা 150 প্লাস টার্গেট করলে 160-তে পৌঁছাবো। আমাদের মোস্তাফিজের 4 ওভার বোলিংটা খুব ইউজফুল হবে। আপনি যখনই 150-60 করে ফেলবেন, মোস্তাফিজ যদি 4 ওভারে যদি 10-12 রান দিয়ে দেয়, তাহলে 16 ওভারে খেলা হয়ে গেলো। এই অঙ্কগুলো একটু বানালে আমার কাছে মনে হয় যে ইজি হবে, এবং আমি মনে করি যে বাংলাদেশ টিম ভালো খেলবে এবং ম্যাচটা জেতা উচিত আমাদের। যেভাবে যে মোমেন্টাম আছে, এই সুযোগ এটা কাজে লাগানো।